পার্সোনাল ক্যাপাসিটিতে মাঠ ভাড়া নিয়ে অনুশীলন করার পর জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ নাইম শেখ, কিন্তু এরপরে পারফরমেন্সটা স্বাভাবিকভাবেই মনস্ফুত হয়নি বা তার পার্সোনাল যে এক্সপেকটেশন ছিল তেমন হয় নাই। তো রনি ভাই, মানে এই নাইমের যে স্ব-উদ্যোগে এরকম প্র্যাকটিস করা এবং নিজের যে প্রচেষ্টা, সোশ্যাল মিডিয়া দেখলে তো মনে হচ্ছে যে এটাই তার এখন দোষ হয়ে গেছে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ার ট্রায়ালটা এরকম হয়ে গেছে, ট্রায়ালই বলবো আমি। একটা প্লেয়ার ব্যক্তিগত উদ্যোগে তিনি প্র্যাকটিস করেছেন, 7,000 টাকা মাঠ ভাড়া জুবাইর রিপোর্টে করেছে এবং আরও বিভিন্ন আয়োজন ছিল। এটা তো তার দোষ না। এখন মানে এটা তুলে যখন তাকে মানে কাঠগড়ায় তোলা হচ্ছে, তখন আসলে ফুল প্রসেসটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং সেটা অন্যান্য প্লেয়ার যারা আছে তাদের, যারা ফিউচারে এরকম করতে চায় তাদেরকেও আসলে তাদের মনে একটা সংশয়ের জন্ম দেবে এবং তারা এটা করবে কি না। দেখ, একটা ক্রিকেট কিন্তু প্রসেস গেম, হ্যাঁ, এটা তোর প্রসেসটা মেনটেন করতে হবে। আমাদের এখানে যারা পার্সোনাল ক্যাপাসিটিতে প্র্যাকটিস করতে চায় তাদের সুযোগটা খুব সীমিত, হ্যাঁ, সেই সুযোগ সুবিধা সীমিত। সেখানেও নাইম শেখ যা করেছেন, পারফর্ম করতে পারেনি, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু তিনি চেষ্টা করেছেন। তিনি যেভাবে দিনের পর দিন চেষ্টা করেছেন একটা আলাদা মাঠ ভাড়া নিয়ে, কিংবা যেভাবে তিনি জুবাইরের রিপোর্টে যেসব উঠে এসেছে, সেটা তো মানে আমি বলবো যে ফ্যান্টাস্টিক ব্যাপার। তারপরে পারফরমেন্স তিনি এখন করতে পারেননি, ফিউচারে করতে পারবেন কি না পারবেন সেটা সময় বলবে। হোপফুলি তিনি করবেন, করলে হয় কি এই ব্যাপারগুলো মানে অন্যদের জন্য সেটা ইন্সপিরেশন হবে। কিন্তু না হলেও তার প্র্যাকটিসটা, তার প্রচেষ্টা তো মিথ্যে হয়ে যাচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে না। কিন্তু আপনি তার ব্যর্থতা নিয়ে সমালোচনা করতে পারেন, ট্রল করতে পারেন, কিন্তু যখন এই প্র্যাকটিস করা নিয়ে, পার্সোনাল ক্যাপাসিটিতে প্র্যাকটিস করা নিয়ে ট্রল করবেন বা বারবার এগুলো নিয়ে মানে চোখে আঙুল দিয়ে এরকম একটা দেখিয়ে দিবেন, তখন আসলে ওই প্লেয়ারের জন্য সেটা বিব্রতকর। আর অন্যান্য প্লেয়ার যারা এরকম করতে চায় তারা আসলে করতে পিছপা হবে। মানে এই সোশ্যাল মিডিয়া, এই ট্রল বা এই ট্রায়াল বা এই জিনিস, এটার পেছনের আসলে কারণটা কি? মানে তারা কি আসলে এই পর্দার পেছনের গল্পটা এটা কি জানতে চান না, নাকি এটা যদি সামনে আসে বা তারা মনে করেন যে আসলে, মানে জুবাই যেটা রিপোর্ট করেছে যে এটা আসলে নাইম, মানে নাইমের এটা একটা প্রচার বা এরকম কিছু, বা নাইমকে বড় করা, মানে আসলে তাদের আপত্তির জায়গাটা আসলে কি হলো? এটা তো আসলে বলা মুশকিল। এটা হিউম্যান সাইকোলজির ব্যাপার বা আমাদের সোশ্যাল সাইকোলজির ব্যাপার। একটা হলো যে নাইম শেখ তো আগের থেকে একটা সমালোচনা এবং ট্রলের উপকরণ ছিল। তো তখন যখন ছিল, আমি আবার কিছু পজিটিভও দেখেছিলাম যখন রিপোর্টটা হয়েছিল। সেই রিপোর্টটা নিয়ে ফেসবুকে আমি কিছু পজিটিভও দেখেছি, হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করেছে। আবার যখন ফেল করেছে তখন ঠিক আছে, সমালোচনা যেটা বলছিলাম যে তার পারফরমেন্সের সমালোচনা হতে পারে, কিন্তু তার প্র্যাকটিসের সমালোচনা তো হওয়ার কোনো কারণ নাই, বা ব্যক্তিগত উদ্যোগে যেটা করেছে। কিন্তু ওই লোকগুলোই এসব নিয়ে আবার ট্রল করছে। তো এই জিনিসটা আসলে মানে এরকম একটা দ্বিচারিতা বা এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা ব্যাখ্যা করা মুশকিল। এটা আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা আমাদের যে মানসিকতা, সেটারই একটা প্রতিফলন বলতে পারি। তাছাড়া অনেকে হয়তো আশা করছিলেন যে হ্যাঁ নাইম শেখ ফেলই করুক, অনেকে হয়তো এই আশা করছিলেন। অনেকে হয়তো যখন দেখেছেন না ঠিক আছে, নর্মালি চিন্তা করেছে যে নাইম পারফর্ম করতে পারে নাই, আবার তার মধ্যে সেই পুরনো ট্রলের সেই ব্যাপারগুলো ফিরে আসছে। আরে নাইম তো, তাহলে তো ট্রল করা যায়, মানে অনেক কিছু হতে পারে আসলে, কি বলবো। জুবাইর বলতে পারবে যে আসলে মানে রিপোর্টটা ও মানে কি করেছিল, কেন করেছিল, এই প্র্যাকটিস বাই, মানে যখন সে আরো কিছু ছিল যেটা ছিল না, যেটা আসলে রিপোর্টে সবকিছু আসে নাই, মানে পুরো জিনিসটা যদি একটু বলো। পুরো মানে এটা তো যখন সে ন্যাশনাল টিমে ফিরলো 2-2.5 বছর পরেই তো মনে হয় ফিরলো শ্রীলঙ্কা থেকে, তখনই যেহেতু আর কি ন্যাশনাল টিমে ফিরছে, তো ওই আলাপটা তো একটা আছেই যে ন্যাশনাল টিমে যেহেতু ফিরছে, আমরা ইউজুয়ালি কি করি যে একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম থেকে ফিরে তখন সে আর কি কীভাবে, যদি তার পেছনে যদি অন্য কোনো গল্প থাকে, ইউজুয়ালি আমরা তার কাছ থেকে কমেন্ট নিয়ে স্টোরি করার চেষ্টা করি। না, রিপোর্টিং পয়েন্ট এই থেকে তো ফাইন, কিন্তু তো আমি বলছিলাম যে মানে ওর প্যাকটিসটা কি ছিল, মানে আর অনেকে হয়তো মিসও করে যেতে পারে, পুরোপুরি যায় না, তার প্রচেষ্টাটা কি ছিল। হ্যাঁ, আমরা মানে আমরা যে সেটা 7,000 টাকা মাঠ ভাড়া বা কি বল নিয়ে প্র্যাকটিস করছে, কি করেছে, তারপরে আবার এটা রিপিট করা এবং আরো বিস্তারিত কিছু মানে ওইটা যেই প্রসেসে ছিল, ওইটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। আপনি অলরেডি একটু মেনশন করছেন যে ন্যাশনাল টিমে এরকম এর আগে আমার মনে হয় সোহান মিজান ভাইয়ের সঙ্গে একটু আলাদা করে প্র্যাকটিস করে, এরকম বাবুল ভাইয়ের সঙ্গে, মিজানুর রহমান বাবুল ভাইয়ের সঙ্গে প্র্যাকটিস করে এরকম একটা আপস্কিলিং করে ডোমেস্টিকে কনসিস্টেন্টলি রান করা শুরু করছিল 4-5 বছর আগে। বাট ওইটাও একটা ইউনিক স্টোরি ছিল, যতটা ওইটা তখন ইউনিক মনে হয়েছিল, বাট এটা আরও বেশি ইউনিক ছিল। কাজ এরকম আমরা দেখি না, আপনি যেটা বললেন, যে কাজ আমাদের এই সিস্টেমে প্লাস আমাদের এই ফ্যাসিলিটিসও নাই, প্লেয়াররা যে ওইটা করবে। কিছু প্লেয়ার যায় মাস্কোতে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, ওখানে প্র্যাকটিস করা খুবই এক্সপেন্সিভ। পার্সোনাল স্পেস ক্যাপাসিটিতে যেটা বললেন, প্লেয়ারদের জন্য, প্লেয়াররা ঠিক আছে, মানুষের একটা পারসেপশন আছে অনেক টাকা কামায়, কিন্তু মাস্কোতে প্র্যাকটিস করা খুবই এক্সপেন্সিভ। ওখানে জাকির, জয়, এরকম
3-4, স্পেশালি জাকের আলী যেহেতু এখন টিমে আছে, সেও পার্সোনাল ক্যাপাসিটিতে ওখানে বেশ অনেক টাকা খরচ করে নিজের আপস্কিলিং করছে। আসলে কোচের সঙ্গে একটা সম্পর্কের ব্যাপার কোচের আছে, সঙ্গে সবাই তো সব কোচের সঙ্গে কম্পিটিট এক্স্যাক্টলি। আর সালাউদ্দিন ভাই ওখানে আছে, আমরা সবাই জানি যে তো উনি তো টপ কোচই বাংলাদেশে বলা যায়। কিন্তু নাইমের ক্ষেত্রে যেটা হয়েছে যে ও একেবারেই প্রসেসটা টোটালি অফ ট্র্যাক ছিল আর কি। যেমন তাকে আপনি যদি জিজ্ঞেস করেন, সে বলবে হচ্ছে নাইম ইসলামের কথা, সিনিয়র সে প্রথম ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিল, নাইম ইসলাম একই টিমে ছিল। তো যখন ঢাকা প্রিমিয়ার লিগে তার ক্যারিয়ার শুরু হয় ডোমেস্টিকে, তখন নাইম ইসলাম তাকে যেভাবে দেখছে, ওই ইনপুটটা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরে যে ফিডব্যাকটা সে পাইছে, তখন ওই নাইম ইসলামের ফিডব্যাকটা সে নিছে, মুশফিকুর রহিমের ফিডব্যাক নিছে। এগুলো কিন্তু খুবই মানে একটু অফ ট্র্যাক আর কি। ইউজুয়ালি আমরা কি একজন এস্টাবলিশড কোচের কাছে যাই, কেউ ফাহিম স্যারের কাছে যায়, কেউ সালাউদ্দিন স্যারের কাছে যায়, সে হচ্ছে যে কারেন্ট প্লেয়ার যারা, তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিছে। দেন মুশফিক ভাই তাকে বলছে ইউ উইল নট সার্ভাইভ ইন ইন্টারন্যাশনাল সার্কিট যদি তুমি সুইপ না খেলতে পারো। মানে এমনও সিচুয়েশন ছিল, আমরা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ কভার করতাম, যে নাইম ব্যাটিং করতেছে, অফ স্পিনার বোলিং করতেছে, স্কোয়ার লেগ সব উপরে, ওই সাইডে কেউ নাই, দে নো যে তার সুইপ শট নাই, তার কোনো সেই স্ট্র্যাঙ্গল হবে ইন 10 বলস টাইম হবে, তারপর একটা স্লগ সুইপ খেলবে বা কিছু একটা করার চেষ্টা করবে, বল আকাশ উঠবে। তো ওই সিচুয়েশন থেকে আস্তে আস্তে সুইপ শটটা অ্যাড করা, আমার কাছে মনে হয় এট দ্য মুভমেন্ট সুইপ, রিভার্স সুইপে ডোমেস্টিক্যালি আর কি ন্যাশনাল টিমের যারা আছে আর কি, তার মধ্যে তার সুইপ রিভার্স সুইপ এখন একেবারে ইন্টারন্যাশনাল ওই লেভেলে আর কি, যে যারা আর কি ও যেখান থেকে ছিল সেটাকে অনেক উন্নতিটা একদম দৃশ্যমান। তো ওইটা দেখা গেছে। তো ওই একটা করে যোগ করা উন্নতির অনেক জায়গা ছিল, এটা তো আমরা দেখছি। অনেক টি-20 খেলে ফেলছিল খুব অল্প সময়ে, আর খুবই বাজে বাজে উইকেটে খেলছে। ওইটাও তার ব্যাটিং খুব বাজেভাবে ইম্প্যাক্ট করছে, এটা সবাই করে না। বাট ওখানে আমরা যখন ওখানে 16টা টি-20 খেলছিলাম ওই 2021-22 এর মধ্যে, সবগুলো সে খেলছে এবং বেসিক্যালি হি ওয়াজ ক্রুসিফাইড ওই উইকেটগুলোর কারণে। অথচ কিন্তু আমরা তখন তার ডেবু সিরিজটা দেখছিলাম ইন্ডিয়ায়, টোটালি ডিফারেন্ট ব্যাটসম্যান মনে হয়েছিল ওখানে, যখন সে একটা 80 রানের ইনিংস খেলছিল ভালো উইকেটে। ওখানেও একটা মজার স্টোরি ছিল যে যখন সে ফার্স্ট ওখানে নেট প্র্যাকটিস করতেছিল ইন্ডিয়ায়, দিল্লিতে, তখন সে মানে তাকে মুশফিক ভাই পাশের নেট থেকে বলতে, দেখছস কি ধরনের উইকেট, মানে এরকম উইকেট তো কখনো কল্পনা করা যায় না, বাংলাদেশে পাওয়া যায় না। মানে প্র্যাকটিস উইকেট থেকে বোঝা যায় যে ওখানে কি ধরনের উইকেট হয়, কি ধরনের শট মেকিং। আমার ওই টাইমে একটা কথা মনে আছে, হার্ষা ভোগলে বলছিল যে বাংলাদেশি মানে ব্যাটসম্যানরা, ইয়াং ব্যাটসম্যানদের জন্য এটা বেসিক্যালি একটা কার্স, যে যখন আপনি আসবেন এই টাইমে আপনি ফ্ল্যামবয়েন্ট ক্রিকেট খেলবেন, সেই সময় আপনি এইসব উইকেটে খেলতেছেন যেখানে আপনাকে স্ট্র্যাঙ্গেল হয়ে যাইতে হয় আর কি, স্লো। মানে আমরা দেখছি যে ওই টাইমে লিটন দাসের স্ট্রাইক রেট 140 থেকে 1 বছরে 120-তে নেমে আসছে। রিসেন্টলি মনে হয় একটা প্রেস কনফারেন্সে এটা মেনশনও করছিল এরকম। সো ওই অনেকগুলো জিনিস, তারপরে শর্ট সিলেকশনের যে সমস্যাগুলো ছিল, একটা করে আপস্কিলিং করা, সুইপ শট থেকে শুরু করে দেন পুল শট। দেন সে চেষ্টা করছিল যে আচ্ছা পাওয়ার প্লেতে যেহেতু 2টা বলার বাইরে থাকে, আর বলাররা ইউজুয়ালি ব্যাক অফ দ্য লেন্থ বল করে, হিট করে, একটু নিপল হাইটে বল আনার চেষ্টা করে, ওই বলগুলোর কীভাবে স্কোরিং শট করা যায়, ওইটা আমার কাছে, আমি খুব বেশি বাংলাদেশি ব্যাটসম্যানদের দেখি না যে এই হাইটের বলকে লং অফের উপর দিয়ে মারতে। সো ওই জিনিসগুলো অ্যাড করা, ওই জিনিস এখন সেকেন্ড নেচারের মতো লাগে যখন সে এখন ডোমেস্টিকে খেলে বা ইন্টারন্যাশনালি। এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি সেটা শো করতে পারে না রিটার্নের পর থেকে, বাট 3টা ইনিংসের মধ্যে একটা ইনিংস তো 4-এই খেললো, ওইটা মানে ব্যাড সিচুয়েশনে খেলতেছে মিডল ওভার্সে। আর পরে 2টা ইনিংস খেললো হচ্ছে মিরপুরে, আমরা জানি যে সেই স্লো অ্যান্ড লো আগস্টের ভেজা উইকেট। সো আমার মনে হয় আরও যদি লম্বা টাইম পাই তাহলে ওই জিনিসগুলো বের হয়ে আসবে যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম ওই রিপোর্টে। বাট মানুষ তো কুইক জাজ করতে অভ্যস্ত, সেটাই হচ্ছে। মানে পারফরমেন্স নিয়ে আমি তারপরে সমালোচনা আমি করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট বলছি প্রসেসটা নেই। তিনি প্র্যাকটিস করেছেন, এটা সমালোচনার উপকরণ হতে পারে না। তিনি এখন মানে পারফর্ম করতে পারছেন না, ফাইন, সেটা একটা হতে পারে, তাই না? এবং হ্যাঁ, ওইখানে আমরা কিন্তু ডিফেন্ডও করছি না, মানে এটা অনেকে মনে করতে পারে যে আমরা নাইম শেখকে ডিফেন্ড করতে বসছি, ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। মানে তার প্র্যাকটিসটাকে যদি ডিফেন্স করার কথা বলেন, ঠিক আছে, ওইটাকে আমরা ডিফেন্ড করতে পারি যে হ্যাঁ তিনি একটা চেষ্টা করেছেন, সেটা কাজে লাগুক না লাগুক, আলো রং রান বোঝা যাবে, কিন্তু তিনি চেষ্টা করেছেন এবং সেটা ভেরি মাচ মানে বাংলাদেশে যেটা খুব কম দেখা যায়, মানে খুবই বিরল ব্যাপার। তো চেষ্টা করেছেন। পারফরমেন্স নিয়ে যদি বলি, হ্যাঁ না মানে এখন ওইটাই আসতেছি, 2টা জিনিস হচ্ছে মানে নাইমের এই ব্যক্তিগত অনুশীলন বা সব কিছু, দুবাই যে প্রচেষ্টার কথা বললো, আপনি যেটা বললেন যেটাতে কোনো দোষের কিছু নাই। এখানে বাংলাদেশের যে অবকাঠামো, যে জিনিসটা আসলে মানে এজ লং ডিবেট না, এজ লং একটা মানে ইস্যু আর সেই অবকাঠামোকেও কি প্রশ্নবিদ্ধ করে কিনা এ, আর বি হচ্ছে যে মানে নাইমের পারফরমেন্স এবং সব কিছু মিলিয়ে যে উইকেটের ব্যাপারটা আসছে, মানে দুবাইয়ের কথাতেও
যে প্রশ্নটা আসলো পাকিস্তানের সঙ্গে যে সিরিজ হলো, সেই উইকেট নিয়ে আসলে অনেক 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 আলোচনা হয়েছে। এই উইকেটে খেলা উচিত কি উচিত না, বা সেটা অবশ্যই ডিবেট আছে, কিন্তু আমার পয়েন্টটা বা প্রশ্নটা হচ্ছে যে বিসিবির হাতে আসলে অপশন ছিল কিনা, মানে এই সিজনে সব কিছু মিলে। প্রথম হচ্ছে বাংলাদেশের এই অবকাঠামো, এই জিনিসটাও আসলে মানে আরেকটু ডিপার পয়েন্টে গিয়ে যদি বলি যে টি-20 ক্রিকেটার বা বিশেষ করে টি-20 যে ব্যাটার নেই বলে আমরা সবসময় আক্ষেপ করি, সেই জিনিসটা তৈরি করার মতো ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের আছে না এই মুহূর্তে। না না, ডেফিনেটলি নাই, হয়তো আস্তে আস্তে ইমপ্রুভ করবে বা করছে। এখন ওই ইয়ার মধ্যে কি পড়ে, তো টি-20 ব্যাটসম্যান বা টি-20 ক্রিকেটার বের করে আনতে হলে কী হবে? এটা তো গোটা ক্রিকেট, দেশের ক্রিকেট সিস্টেমের ব্যাপার। সেটা শুধু উইকেট না, উইকেট টুর্নামেন্ট, শুধু সেটা ন্যাশনাল পর্যায়ে টুর্নামেন্ট না, সেটা তো ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব লেভেলের টুর্নামেন্ট। একটা বৈভব সূর্যবংশী তোর মানে কতগুলো ম্যাচ খেলে এসেছে, সেটা সেই পাড়ার ক্রিকেট হোক, তার এয়ার ডিস্ট্রিক্ট লেভেলে হোক, প্রচুর ম্যাচ খেলে এসেছে, 40টা সেঞ্চুরি করে এসেছে, সেগুলো আমরা পড়ি জানি। আমাদের ব্যাটসম্যানটা কয়টা মানে ইভেন তোর বিভিন্ন একাডেমিতে যারা শিখছে ঢাকা শহরে বা ঢাকার বাইরে, সেই একাডেমির প্লেয়াররা শুধু শেখেই, তাদের ম্যাচ খেলার সুযোগ পায় না। হ্যাঁ, ম্যাচটা খেলবে কার সাথে? ম্যাচটা ম্যাচ না খেলে তো হয় না, উন্নতি হয় না। কোথায় খেলবে, কার সঙ্গে খেলবে? সেই মাঠ নাই, উইকেট নাই। তো এটা তো সারা দেশের একটা, শুধু সেটা টি-20 না, টোটাল ক্রিকেট সিস্টেমেরই সমস্যা। টি-20 সেক্ষেত্রে আরও বড় সমস্যা হচ্ছে টি-20তে এখন যে জায়গায় চলে যাচ্ছে, তো শর্ট খেলতে হয় এবং মানে সময়ের সঙ্গে টি-20 খুব দ্রুত ইভলভ করছে। সো সেটার সঙ্গে তাল মিলাতে বাংলাদেশ পারছে না, এইসব কারণে আরও বেশি পারছে না। সো ডেফিনেটলি এটা একটা টোটাল ক্রিকেট সিস্টেমের একটা ঘাটতি, দুর্বলতার ব্যাপার। এবং নাইমের ক্ষেত্রেও, অন্যান্য সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই হয়, নাইমের ক্ষেত্রেও সেটা হয়েছে। নাইম একা ইউলা মাঠে প্র্যাকটিস করেছে, ঠিক আছে, ওই উইকেটটা আসলে কেমন ছিল, যা তিনি নিশ্চয়ই তার মতো ভালো করে করার চেষ্টা করেছেন। উইকেটটা কেমন ছিল, সে যাদের সঙ্গে প্র্যাকটিস করছে সেই বোলাররা কেমন ছিল, তার কেন ওখানে যেতে হবে, তার কেন বাংলাদেশে কেন ওই মানে একটা হাই পারফরমেন্স সেন্টার বিসিবির থাকবে না? অনেকগুলো থাকা উচিত, একটা না, একটাও কেন থাকবে না? একটা ন্যাশনাল একাডেমি কেন থাকবে না, যেখানে গিয়ে আমি মিরপুরের মতো উইকেট পাবো, যেখানে গিয়ে আমি চিরাঙের মতো উইকেট পাবো, সিলেটের মতো উইকেট পাবো, ওই মানে একাডেমিতে বা একটা হাই পারফরমেন্স সেন্টারে বা সেন্টার অফ এক্সেলেন্স যেটাই নাম দেওয়া হোক, সেখানে গিয়ে কেন পাবো না? সেখানে কেন তোর খুব ভালো মানের অন্তত গোটা 10 কোচ থাকবে না? আমাদের তো একজনও সেই মানের নাই। যদি আমার ন্যাশনাল সেট আপে যারা আছে, সালাউদ্দিন ভাই, সোহেল ভাই, হয়তো বাবুল ভাইকে আমরা বলতে পারি যে এই লেভেলের, তাছাড়া কয়জন আছে? এবং তারা তো সবসময় এই সঙ্গে ব্যস্তই থাকে। তো আমি একটা দেশের ক্রিকেট সিস্টেমে কি মাত্র এই কয়জন, 3-4 জন হাতে গোনা ভালো কোচ থাকবে? মানে তাহলে নাইম শেখরা কার কাছে কাজ করবে? সো টোটাল ইয়ার ব্যাপার। তো নাইম শেখের, আইডিয়ালি নাইম শেখ বা যে কোনো নাইম শেখের কথা বলছি আমি, যে কোনো নাইম শেখের কথা, যারা এসব ড্রপ আউট বা যাদের অনেক লিমিটেশনস আছে, তারা এরকম একটা জায়গায় হাই পারফরমেন্স সেন্টারে বা একটা জায়গায় যাবে যেখানে তাদের জন্য সব ধরনের উইকেট থাকবে, যাদের জন্য সব ধরনের কোচ থাকবে, তাদের নিবিড় পর্যবেক্ষণে তিনি কাজ করবে। একটা ডায়েটিশিয়ান থাকবে, তার একটা ট্রেনার থাকবে, সেখানে ভালো কাজ করবে। কারণ তিনি তো ন্যাশনাল টিমে না, তাদের ন্যাশনাল ফোল্ডের মধ্যে আছে। আমি জানি যে একটা প্রমিজিং প্লেয়ার তাকে আমাদের লাগবে, আমাদের তো বড় প্লেয়ার পুল নেই। সো এই প্লেয়ারগুলোর জন্য কেন এই ফেসিলিটিস থাকবে না? কিছুই নেই বাংলাদেশে। সো এটা সেই চিরন্তন আলোচনা আর কি। ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে, ইমাজিন করো যে জাস্ট ন্যাশনাল টিমের 20 জনের বাইরে যারা আছে, এরা ওই ইনডোরটা পাইতেও স্ট্রাগল করে। ওখানে একটা স্কেজুয়াল থাকে, ওখানে একটা কিউরেটরের দিক নির্দেশনা থাকে, ওখানে পাবে কিনা ওটা নিয়ে একটা শঙ্কা থাকে। এখানে পাইতেও ঝামেলা। তুমি আগে তোমাকে কেটার করতে হবে হচ্ছে, যদি অনগোয়িং কোনো ক্যাম্প চলে আন্ডার 19 বা এইচপি যদি, তাহলে তো মানে আরো লিমিটেশন। মানে এটা হচ্ছে যে একেবারে এই ন্যাশনাল টিমে আছে যারা রিসেন্টলি ঢুকছে, তারাও 6 মাস আগে স্ট্রাগল করতো যে একটা স্কেজুয়াল পাওয়ার জন্য, এখানে যে আধা ঘন্টা পাওয়ার জন্য নেট বলার বা সাপোর্ট বা সব কিছু মিলে, যেটা একেবারেই বেসিক জিনিস। ভাই যেটা বলতেছে হাই পারফরমেন্স, ওইটা তো আরো পরে। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিকটাও পায় না। তো কেন আমি মানে ওইরকম এক্সট্রিম লেভেলে যাব না আর কি, যেটা হয় আরো মানে তুমি যদি ওইরকম আপস্কিল করার ইয়েই থাকে, তোমার যদি ওইরকম মাইন্ডসেট থাকে, তখন তোমার এরকম কিছু করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার কাছে এটা খুবই নর্মাল মনে হয়। আমার পয়েন্টটা হচ্ছে, তোমার যখন ধরো, হ্যাঁ আমাদের দেশটা হয়তো ভৌগোলিক দিক দিয়ে অনেক বড় না, বাট জনসংখ্যা তো অনেক বেশি, পপুলেশন অনেক বেশি, ক্রিকেটার হওয়ার মতো আগ্রহ হয়তো অনেকের আছে। এবং আমাদের মানে ওই ঘুরে ফিরে যে ব্যাপারটা আসবে, যে রিজিওনাল যে ক্রিকেট সংস্থা বা যেটা আসলে হতেও হয়নি এখনো, আদৌ কবে হবে কে জানে। সো মানে এই জিনিসটা একটা, ধরেন রাজশাহীর একজন প্লেয়ার বা শান্ত এখন ফর্মে নাই, সামহাউ শান্ত ড্রপ হয়েছে, তাকে কেন ঢাকায় আসতে হবে? সেটাই মোদ্দা কথা তো আসলে এটা হওয়া সেটাই
কেন চিটাগাংয়ের একজন প্লেয়ার ইয়াসির আলী রাব্বিকে কেন মিরপুরের একাডেমি বা এখানে ইনডোর বা এরকম কিছু বা মাস্কো একাডেমি বা যে কোনো কিছু তাকে কেন এই স্কেজুয়াল বা এটা নিয়ে মাথা ঘামাতে হবে? মানে তাহলে আসলে বিসিবির ইনভেস্টমেন্টটা কোথায় যায়? এই প্রশ্ন তো আসলে সেক্ষেত্রে কিছুই হয় না। সেখানে 3 কোটি টাকার ইয়া বানাইছে না, সেক্ষেত্রে মানে সেটার ভিতরে নাকি সেদিন আমাদের রিপোর্ট হয়েছে যে ওখানে যদি 15 দিন কেউ বলে মানে হাঁটাচলা করে তাহলে 5-6 কেজি ওজন কমে যাবে, বিকজ এনফোর্টাই সাফোকেটিং ওয়েদার, বাতাস আসা যাওয়া করে না, আর উইকেট পেসারদের ওই বল গুড লেন থেকে নাকের উপরে আসে বা ফুল লেন থেকে নাকের উপরে আসে, ডেঞ্জারাস উইকেট লিটারালি। যখন ওই ইয়াটা যখন করা হয়েছিল মানে নিউজিল্যান্ডের মানে অনুকরণে তো নিউজিল্যান্ডের ওয়েদার বাংলাদেশের ওয়েদার বাস্তবতা তো অ্যাবসার্ড ছিল। বাংলাদেশে তো আসলে এটা হচ্ছে লেটেস্ট ফ্যাসিলিটি, বুঝছো? মানে এটা আসলে আমরা পয়েন্ট আউট করতেছি, হয়তো সবাই বুঝতেও পারবেন না যে মানে একাডেমিতে যে গ্রিন হাউস মানে প্রসেসটার নাম কি, প্রক্রিয়া কি বলে, গ্রিন হাউস উইকেট বা মানে ফ্যাসিলিটিস আর সেটা তো অনেক দিন ধরে হচ্ছে, মানে শেষ হয় না, কাজ চলে, প্লেয়াররা প্র্যাকটিস করে, কিন্তু 5 ওভারের মধ্যে 5 ওভারের বেশি এখানে বোলিং করা যায় না মনে হয়, এমন অবস্থা। উল্টো যেটা হয়েছে যে একাডেমি মাঠটা আরো ছোট করে, এমনিতেই ছোট ছিল, আরো ছোট করে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস বন্ধ করা হয়েছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। 22টা উইকেট বানাইছেন, কয়টা কাজের উইকেট, এটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, মানে এই ইনফ্রাস্ট্রাকচার, এই হতাশা বা এটা তো আসলে ছিলই। মানে আমরা যদি নাইমের পারফরমেন্স বা নাইমের ফিরে আসার পরে এই জিনিসটা যদি একটু আমরা আলোচনা করতে চাই, তিনি 3টা ম্যাচ খেলেছেন, একটা হচ্ছে শ্রীলঙ্কায়, যেটা হচ্ছে আউট অফ পজিশন, সেটা তিনি প্রকাশ্যেও বলেছেন, যদিও এটা নিয়ে আসলে কোশ্চিন তোলা যায় যে একটা প্লেয়ার যখন এতদিন পরে দলে আসবেন তখন তার আসলে মানে জেনারেলি আমরা যা শুনি যে হ্যাঁ আমার কোনো পজিশন ব্যাপার না, আমাকে যেখানে দিব আমি সেখানে খেলবো, আমাকে কারণ আমার প্রমাণ করতে হবে। সেটা নাইম প্রকাশ্যে বলেছেন যে সে আসলে 4 বা মিডল অর্ডারে খেলে অভ্যস্ত না, ডোমেস্টিকে বা সব কিছু কোথাও তিনি খেলেন না, ওইটা একটা। এবং তারপরে বাকি 2টা ম্যাচ হচ্ছে মিরপুরের এই টাফ উইকেটে। সেদিক দিয়ে যদি নাইমকে আমরা নাইমের পক্ষ নিয়ে বলি, তাহলে নাইম কিছুটা আনলাকি কিনা, অথবা নাইমের আসলে মানে এখন কি এই বাস্তবতাটাই মেনে নিতে হবে কিনা যে তিনি এখন যদি এরকম চান্স পান তাহলে সেটা লিমিটেড অপরচুনিটিস, হি শুড মেক দ্য মোস্ট আউট অফ। এটাই হওয়ার কথা। তোরা যারা ফ্রিঞ্জ প্লেয়ার, দলে জায়গা পাকা নয়, তাদের কাছে কিন্তু জায়গাটা আসল। হ্যাঁ, আমার যে কোনোভাবে একটা প্রমাণ করতে হবে, এবং ওয়ার্ল্ড ক্রিকেট এখন ওই স্টেজে চলে যাচ্ছে, স্পেশালি টি20-তে। হ্যাঁ, প্রথমত সে আইডিয়ালি তার যেটা একদম কমফোর্টেবল সিচুয়েশন সেটা তিনি পাননি, ওপেনিং করতে পারেননি বা শেষ মুহূর্তে তাকে জানানো হয়েছে দলে খেলার কথা, ফাইন। কিন্তু এখনকার ক্রিকেটে, স্পেশালি টি20 ক্রিকেটে, তোর আসলে ওই ওপেনিং 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এইসব দিনে ভাবার সুযোগ নাই। সে মানে সেদিন তোদের সঙ্গে আলোচনায় আমি মিচেল ওয়েনের কথা বলছিলাম না, মিচেল ওয়েন একসময় মিডল অর্ডার ছিলেন, পরে তিনি জাতীয় দলে আসলেন তো ওপেনিংয়ে খেলে বিগ ব্যাশে 2টা সেঞ্চুরি করলেন, লিস্টে ক্রিকেটে একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন, সব ওপেনিং করে। তারপরে সাডেনলি তাকে যখন অস্ট্রেলিয়া টিমে নেওয়া হলো, ওবিসিকে তাকে নামানো হলো 6 নম্বরে নিয়ে তিনি একটা 30 বলে 50 মেরে দিলেন। সো এইটা হলো মেন্টালিটি যে আমি যেখানে থাকবো আমার খেলতে হবে। সো এখানে নাইম শেখের ওই পারফরমেন্সে আমার আপত্তি এবং অভিযোগ যেটাই বলতে হবে আছে, কারণ ওই মেন্টালিটির জায়গাটা উন্নতি করতে হবে। সেটা শুধু যে নাইম শেখের দোষ তা না, এটা দেশের ক্রিকেট সিস্টেম, আমাদের মেন্টালিটি, ড্রেসিং রুম কালচার, দেশের ক্রিকেট কালচার, কোচ, ম্যানেজমেন্ট সব কিছুরই এখানে দায় আছে। বাট ক্রিকেটারদেরকেও ওই জায়গাটা যেতে হবে, নাইম শেখদের মতো প্লেয়ারদের আরও বেশি যেতে হবে। কারণ হলো যে তাদের জন্য যে কোনো জায়গাটা, তাকে যদি 7 নম্বরে নামানো হয়, তার ধরে নিতে হবে যে ঠিক আছে আমি যদি 5টা বল খেলি আমাকে 15টা রান করতে হবে, আমি দেখিয়ে দিই যে হ্যাঁ ঠিক আছে আমার আছে, তখন এইভাবে আস্তে আস্তে জায়গাটা নিতে হবে। আবারও বলছি যে আইডিয়াল সিচুয়েশন পেলে খুব ভালো, না পেলে তোমাকে সেটা অর্জন করে নিতে হবে, বা যতটুকু পাচ্ছ সেটাকে তোমাকে গ্র্যাব করতে হবে। তো নাইম শেখের ওই ম্যাচে তিনি খেলেছেন, এখন 30টা বল খেলে তিনি যদি মানে স্ট্রাইক রেটের এই অবস্থা থাকে, বা সেই ম্যাচে যেটা দেখা গেছে যে তার আসলে মানে সেই শর্ট খেলার তারও না, বা তাকে খুব পাজলড মনে হয়েছে, তাহলে আসলে মুশকিল। তখন হলো যে টিম ম্যানেজমেন্ট, সিলেক্টরদের কাজটা কঠিন হয়ে যায়। তাকে কিন্তু তিনি যদি ওইখানে মেরে খেলতে গিয়ে আউট হতেন, এখানেও আবার ব্যাপার আছে, দেশের ক্রিকেট কালচারের ব্যাপার আছে যে মেরে খেলতে গেলে আউট হলে তা আবার সুযোগ পাবে কিনা, এই সংশয়ের জায়গা থাকে। কিন্তু ওই ব্যারিয়ারটা ব্রেক করতে হবে, কাউকে না কাউকে ব্রেক করতে হবে। সো নাইম শেখের আমি মনে করি যে সেইখানে সমালোচনার জায়গা ডেফিনেটলি আছে। অবশ্যই মানে স্যাম্পল সাইজটা খুব ছোট, মাত্র 3টা ম্যাচ তিনি খেলেছেন ফেরার পরে, কিন্তু মানে এই ছোট ছোট সুযোগগুলো তার নিতে হবে। মানে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। এবং নাইমের ক্ষেত্রে মনে হয় আরেকটা ব্যাপার হলো কিনা যে মানে তিনি যে সময়ে দলে আসলেন তখন কিছুদিন আগেও আমাদের ট্রফিটা স্টপ করছিল, এখন তানজিদ এবং পারভেজের ওপেনিং পেয়ারটা, এবং এরপরে যখন লিটন তিনি বা টপে ওইদিকে মানে তাই না, তখন বেশ স্টেবল। এখন হচ্ছে মিডল অর্ডারে আমাদের একটা মানে ভয়েড বা কিছু একটা আসলে ক্রিয়েট হয়েছে, সেখানে নাইম এবং লিপু ভাই মানে আমাদের
চিফ সিলেক্টর তিনি কিন্তু বলেছেন যে নাইম হচ্ছে ব্যাকআপ ওপেনার। মানে এই জিনিসটা আসলে নাইমের এগেইনস্টে গেল কিনা, যদিও এটা ঠিক না বলা বা এরকম না ব্যাকআপ মানে আইডিয়াল হতো কিনা। আমার কাছে মনে হয় রনি ভাই, আমার কাছে মনে হয় সাইফুল নাইমের রাইজ ডোমেস্টিক্যালি প্লাস টিমে আসা পুরাটা আমাদের টপ অর্ডারের স্টেবিলিটিতে হেল্প করতেছে ইনডিরেক্টলি। কম্পিটিশনটা প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। নাইমের ক্ষেত্রে ব্যাপারটা একটু আমি সেটাই বলতেছি, ওখানে যাচ্ছি। মানে ওই কম্পিটিশনটা আমার কাছে মনে হয় লেফট হ্যান্ডেড ওপেনার, অ্যাটাকিং ওপেনার নাম গুনতে গেলে আমাদের অ্যাক্রস ফরম্যাটে 10 জনের নাম আসবে, 10 জনের নাম আসবে। হোয়াইট বলে তো আমি যদি টি20তে শান্তকেও ধরি বা এরকম যারা আছে সিমিলার স্কিল সেট, সিমিলার এজ গ্রুপ 24, 25, 26 সবাই 2-3 বছর থেকেই বলতেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল, বলতেছিলাম আমরা ডিসকাস করছি ইভেনচুয়ালি এটা সর্ট আউট হবে, এটাই সবার আগে হবে। কারণ হচ্ছে এখানে কম্পিটিশন আছে, এখানে লোকজন আপস্কিল করবে নিজেদেরকে, নিজেদের ওই লেভেলে নেবে, কারণ এখানে একটা কম্পিটিশন আছে। যেভাবে আপস্কিল করবে, যে আপস্কিল করার এক্সট্রিম নমুনা নাইম দেখাইছে, ওইটাই বলতেছে। ওই জিনিসটা ইনডাইরেক্টলি আমার কাছে মনে হয় আমাদের টপ অর্ডারকে স্টেবল করতে সুবিধা করছে। বাট নাইমের জন্য তো অবশ্যই আনলাকি, আমি কিছু করার নাই, এটাই তো সিচুয়েশন, কিছু করার নেই। ইউ হ্যাভ টু প্লে। যখন তুমি মিডল ওভারে খেলবা তুমি 4-এ, এবং আমি একটু একটা শব্দ ইউজ করছি কমিউনিকেশন, একেবারেই লাস্ট মোমেন্টে জানানো হবে যে তুমি 4-এ খেলবা। তখন আবার যখন ওই রনি ভাই যেটা মেনশন করলো, মারতে গেলে আউট হলে তখনকার ওই জায়গাও একটা কমিউনিকেশন, ওই মানে আস্থার জায়গাটা যে হ্যাঁ সমস্যা নাই, ইউ গো ফর কিল, কিছু হবে না, রেজাল্ট রিগার্ডলেস অফ রেজাল্টস। সেটাও তো ওই কমিউনিকেশন জায়গাটা মনে হয় ইমপ্রুভ করার অনেক আছে, স্পেশালি এই টাইপের প্লেয়ারদের ক্ষেত্রে যারা আর কি ব্যাকআপ, এই মুহূর্তে ব্যাকআপ হিসাবে স্কোয়াডে আছে আর কি। তো তখন তাদেরকে তুমি মোটিভেটেড রাখতে পারবা এই মানে এইভাবে আর কি কাজ করে যাওয়ার জন্য বা ইন্সপায়ার থাকার জন্য আর কি। ওই কমিউনিকেশনটা হচ্ছে কিনা এটা একটা কোয়েশ্চেন আর কি, যে ওই আস্থার জায়গাটা তাদেরকে দেওয়া হচ্ছে কিনা, আসলে নাকি শুধু ওই 11 জনকে নিয়ে ফোকাস হচ্ছে, বা স্কোয়াড তো 15-16 জনের, ওই 16 জনকে নিয়ে অতটা ফোকাস হচ্ছে কিনা, তাদেরকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা। গুরুত্ব দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে প্র্যাকটিস টাইম, তারপরে কমিউনিকেশন, রেসপেক্ট, সব কিছু মিলায় আর কি। ওই জিনিসগুলো যখন 15 জনের জন্য সমান থাকে তখন একরকম, 15 জনের সমান না থাকলে আরেক রকম। তখন তুমি দেখবে যে এরকম ধপ করে আচ্ছা খেলা 6টায় 2টার দিকে জানাবে যে তুমি 4-এ ব্যাটিং করবে। উনি মাইকেল ওয়েনের এক্সাম্পল দিলাম, শিওর 2 দিন আগে সে জানে যে সে 6 খেলবে, সে ওইভাবে প্র্যাকটিসও করছে সফট বলের এগেনস্টে। আগের দিন আমি ব্যাটিং করলাম নতুন বলের এগেনস্টে, অল অফ আ সাডেন আমি আজকে ম্যাচ 2 ঘন্টা আগে জানতেছি যে আমি খেলবো হচ্ছে 4-এ। ইটস এ ডিফারেন্ট বল গেম টোটালি। মানে ঠিক আছে, আপনি অবশ্যই তোমার ওই অ্যাটাকিং মাইন্ডসেট দেখাইতে হবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের প্লেয়ারদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়, যারা আর কি ফ্রেঞ্চ প্লেয়ার তাদের ক্ষেত্রে এটা হয়, রোল ক্ল্যারিটিটা থাকে না ইভেন বিফোর দ্য ম্যাচ। তো ওই জিনিসগুলো যদি সবাই সব জায়গা থেকে কমিউনিকেশনটা রাইট ঠিক মতো করে, তাহলে ব্যাকআপ আর আমি কি মানে অনেক ওপেনারই তো আছে, অনেক কিছু হইতে পারে আর কি সামনে। সো কেউ আসবে কেউ যাবে, যে আসবে সে স্টেবল থাকবে যদি আর কি কমিউনিকেশনটা এরকম হয় আর কি, ভালো হয় আর কি। হ্যাঁ, সবই একটা তো প্রসেসের পার্ট, মানে এগুলোও খুব কমিউনিকেশন নিয়ে তো আমরা যুগ ধরে বলে আসতেছি। সেটা মানে শুধু না, মানে টিম ম্যানেজমেন্ট তো আছে, সিলেক্টরদের থেকে শুরু করে তোর মানে সিলেক্টররা যখন টিম সিলেক্ট করছে তখন তাদের সাথে কমিউনিকেশনটা কেমন হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে হয়তো টুকটাক উন্নতি আছে, কিন্তু ওই কালচারটা এখনো হয় নাই। এবং টিম ম্যানেজমেন্টের ওই যারা 11 খেলছে তাদের চেয়ে কিন্তু অনেক ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হলো যারা বাইরে আছে তাদের সঙ্গে কমিউনিকেশনটা ক্লিয়ার। হ্যাঁ, ইউ আর ভেরি মাচ পার্ট অফ দ্য প্ল্যান, কিন্তু তুমি এই কারণে নাই। যখন তোমার দরকার হবে তোমাকে এখানে খেলাবো, যাতে সে মেন্টালি রেডি থাকে। এবং লাস্ট মোমেন্টে এরকম প্রয়োজন হবে, এটা ক্রিকেটে যে কোনো খেলায় ভেরি মাচ পসিবল হতেই পারে, তখন যেন তিনি একদম মানে সুইচ অন না। এরকম কি হয় ভাই, আপনি 5টা হোয়াইট বল সিরিজ কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই? না, এটাই মানে এই কোশ্চেন তো করেছিলেন ক্যাপ্টেন, যদি সেটাই পারেন। আপনি লিটনকে কোশ্চেন করলেন যে মিডল অর্ডারে আসলে এখন কোনো ভয়েড আছে কিনা, উনি বললেন যে না, জাকের এবং শামীম হচ্ছে আমাদের মিডল অর্ডারে বেস্ট। হ্যাঁ, এবং আরেকজনের কথা সেটা হচ্ছে, সেটা মাথায় রাখা উচিত তাদের, যে এনাদের কেউ যদি ইনজুরিতে পড়েন তাহলে কি হবে, সেটা হচ্ছে লিটনের বক্তব্য। তো মিডল অর্ডারও তো আমরা দেখছি, কারণ জাকের জেনারেলি আরেকটু পরে 6-7 মানে, এবং সেই প্রেস কনফারেন্সে লিটন আরেকটা কথা বলছেন যে ওনারা চান, মানে টিম ম্যানেজমেন্ট বা তারা চান টিমের জন্য সবচেয়ে ভালো হয় জাকের আর শামীম যত পরে আসে। কিন্তু আমরা কি দেখলাম যে জাকের কিন্তু 5ই খেললেন। হ্যাঁ, সেটা তার হয়তো জাকের তিনি একটা এরকম টাফ উইকেটে ম্যাচ সিচুয়েশন খুব ভালোভাবে রিড করে একটা ম্যাচ জিতিয়েছেন সব কিছু। কিন্তু এখন মিডল অর্ডারের আলোচনা, মানে টপ অর্ডার যখন আমাদের মোটামুটি স্টেবল, তানজিদ, পারভেজ, লিটন, তাদের গেম মানে তানজিদ পারভেজ
তানজিদ যদিও 3টা ওয়ার্ল্ড টুর্নামেন্ট মনে হয় খেলে ফেলেছেন, বাট স্টিল ওই দিক থেকে আসলে এখন তো ইয়াং, হয়তো পারভেজ অবশ্যই তার উন্নতি হচ্ছে, আমরাও সেটা দেখছি, কিন্তু মিডল অর্ডারের ব্যাপারটা আসলে এখন কি দাঁড়াচ্ছে তাহলে? মিডল অর্ডারের একটা বড় এই যে ঘাটতির কথা বলছি বা আমি প্রশ্ন করেছিলাম, এটার একটা বড় কারণ হলো যে হৃদয় তোর রিদমে নাই। হ্যাঁ, হৃদয়কে রিদমে ফেরাতে হবে, মানে আমি বাদ দিতে বলছি না, হৃদয়কে দরকার, বাংলাদেশে এরকম একজন মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার। কিন্তু তার ওই যে ক্যারিয়ার শুরুটা যিনি যেভাবে করেছিলেন, ডেফিনেটলি তারপরে যখন ক্যারিয়ার আগাবে তো তার ব্যাটিং নিয়ে বিশ্লেষণ হয়েছে, তার দুর্বলতা বের করবে, মাঝখানে তার অফ দ্য ফিল্ড কিছু ইনসিডেন্ট ছিল যেগুলো ডেফিনেটলি তার ব্যাটিংয়ে বা তার সাইকোলজিতে প্রভাব ফেলেছে, যতই আমরা বলি ফেলবে না কিন্তু ফেলেছে। সো এগুলো ছিল, কিন্তু তাকে আমাদের ওই মানে বেস্ট চেহারায় ফিরিয়ে আনতে হবে। সেটা বলে মিডল অর্ডারের দুর্বলতা মানে ঘাটতিটা অনেকটা দূর হবে, বা হয়তো এভাবে প্রকটভাবে চোখে পড়বে না যেটা গত কয়েকটা সিরিজে চোখে পড়েছে। হৃদয়কে তোর সেরা ফর্মে এই এশিয়া কাপের আগে বা ওয়ার্ল্ড টুর্নামেন্টের আগে সেরা ফর্মে ফেরাতেই হবে। প্লাস আরেকজন লাগবে এরকম, যিনি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন, যিনি হয়তো পাওয়ার প্লেতে যাবেন কোনো দিন, পাওয়ার প্লেতে গিয়ে সেই দাবিটা মেটাবেন এবং ইনিংসটা ক্যারি করবেন। পাওয়ার প্লে থেকে তিনি হয়তো 18তম 19তম ওভারে গিয়ে আউট হচ্ছেন, কোনো দিন তাকে নামতে হচ্ছে 16তম ওভারে, তিনি সেটাও করবেন। কোনো দিন হয়তো পাওয়ার প্লে ইমিডিয়েটলি শেষ হয়েছে 7-8 ওভারে, সেখান থেকে তার ইনিংসটা হয়তো 15 ওভার পর্যন্ত ক্যারি করতে হবে মোমেন্টামটা ধরে রেখে। সো খুব এক্সপার্টিসের ব্যাপারে ওগুলো, ওই ধরনের ব্যাটসম্যান লাগবে। হৃদয় হয়তো থাকলে সেই কাজটা যদি সঙ্গে থাকলে করতে পারবেন, তার একজন লাগবে। সেই জন্যই আমি চেয়েছিলাম যে এই সিরিজগুলোতে যদি অঙ্কনকে একটু ট্রাই করা যেত বা এরকম কাউকে ট্রাই করা যেত তাহলে খুব ভালো হতো। আরও সুযোগ আছে সামনে, মানে ওয়েস্ট ইন্ডিজ আছে, আয়ারল্যান্ড আছে, এগুলো তো আছে, না সুযোগ তো আছে, কিন্তু মানে একটা হ্যাঁ সেদিন আমি আজীবন মানে শেষ ম্যাচ কভার করে যাওয়ার সময় আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে অঙ্কন বা কাউকে বা ধরেন মিডল অর্ডারে যখন লিটনও বলছেন যে কাউকে না কাউকে ব্যাকআপ হলেও দরকার, যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারে। হ্যাঁ না, নাহলে তো নাইমকে খেলাইতে হবে। সেটাই আমার চাই না। ধর এখন মানে হৃদয় ফর্মে নাই, তারপর হৃদয় ইনজুর্ড হয়ে গেল, তখন কে? এবং কথা হচ্ছে যে আমরা আরেকটা মানে এটা এলিফ্যান্ট ইন দ্য রুম, লাস্ট ম্যাচে তাই হয়েছিল, কিন্তু হৃদয় অসুস্থ, মিরাজকে খেলাতে হয়েছে। আমি এটাই বলছি যে মিরাজ টি20তে আসলে কতটা কি সেটা নিয়েও আসলে আলোচনার একটা বিশাল আলোচনার দাবি রাখে। তো এখানে মিডল অর্ডারে যখন এরকম একটা ভয়েড আছে, তারাও যখন মানে ব্যাকআপ হিসেবেও এরকম একটা প্রয়োজনীয়তা অনুভব করছেন বা মনে করছেন, তাহলে ওয়াই নট এগেন্স্ট পাকিস্তান? মানে অঙ্কন বা কাউকে যদি তারা ব্যাকআপ হিসেবে ভাবেনি বা তারা তাদের প্ল্যানে থাকে, মানে এখন তো ধরেন আমরা এই কদিন আগে থেকেই আমরা আলোচনা করছি যে এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে একটা কোর গ্রুপ, এটা নিয়ে আশেপাশে হয়তো কয়েকজন প্লেয়ার তাদেরকে নিয়ে এগোনো হবে। সো সেক্ষেত্রে এই সিরিজটা নয় কেন? শ্রীলঙ্কা সিরিজও কেন নাই? তারপরে ধরলাম ইউএই তো আইডিয়াল ছিল, ইউএই পাকিস্তান দুটাই। তারপরে শ্রীলঙ্কা আমি ধরলাম যে ঠিক আছে, একটা লং সিরিজ ছিল, 3টা ফরম্যাট, ওকে ফাইন। ওখান থেকে তুমি যখন দেশে আসলে ইমিডিয়েটলি এখানে অনেক এক্সপেরিমেন্টের জায়গা ছিল, আসলে অনেক কিছু দেখার জায়গা ছিল। এরপরে আবার একটা লম্বা গ্যাপ, যেহেতু অনেক জায়গা ছিল। এটা কি জানি ভাই, মানে ওই যে জিততে হবে এই টেন্ডেন্সিটা, কারণ জিততেছে না, হারতেছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক কিছু, মানে এই ব্যাপারটা কি সামহাউ তাদের আলটিমেট ফল আসলে যে খুব বদল হতো বা কিছু হতো, সেটা তো আমরা বলতে পারি না। হয়তো অঙ্কন আসলে আরো ভালো হতো, অথবা আরো কিছু একটা হতেই পারতো, একজনটা কি চেঞ্জ করে এই জিনিসটা কাজ করে কিনা, জেতার ভাবনাটা অবশ্যই কাজ করেছে। সেটা উইকেট দেখে বোঝা গেছে, মিরপুরে খেলা দেখে বোঝা গেছে, সেখানে আমার আপত্তিও নাই। পাকিস্তান সিরিজটা জেতাটা খুব জরুরি ছিল। কিন্তু আমার কথা হলো যে মিডল অর্ডারে এমন কেউ ছিল না, হৃদয় তো সেই রকম ফর্মেও নাই, আর এমন কেউ ছিল না যাকে তুই মানে যে বাংলাদেশের লিজেন্ড কিংবদন্তি বা যাকে রিপ্লেস করা যাচ্ছে না, মানে এরকম না। হ্যাঁ, সো আমি এখানে নিশ্চিতভাবেই ট্রাই করতে পারতাম। এখন তো শক্তির জায়গাটা টপ অর্ডারেই মোটামুটি। সো মিডল অর্ডারে অ্যাটলিস্ট 1-2টা ম্যাচে তো আমি স্কোয়াডে রাখতাম। একটা ম্যাচে যেমন স্কোয়াডে যদি থাকতো, এই লাস্ট ম্যাচটা তো খেলতে পারতো, তাই না? এই ব্যাপারগুলো করতে পারতো আর কি। এখন আবার একটা গ্যাপ হলো, তারপরে আবার এখন এশিয়া কাপের আগে যদি সিরিজটা হয়, সেখানে আবার কি করবে? তখন গিয়ে দেখবে যে বলবে যে সামনে এশিয়া কাপ, এখন এক্সপেরিমেন্ট করা যাবে না, ঠিক আছে? এশিয়া কাপে গিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না। যদি নেয়ার বা ওরকম ইন্টেনশন থাকতো, এটা ভাই পরিষ্কার, একটা না, 2টা না, 3টা না, 5টা সিরিজ, 5টা হোয়াইট বল সিরিজ, যদি ওইরকম প্ল্যান থাকতো যে নেক্সট 2টা এশিয়া কাপ, বলতেছি ভাই এশিয়া কাপের চোখ বন্ধ করলে কিন্তু ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ডেফিনেটলি, এরপর বিপিএল, দেন ওয়ার্ল্ড কাপ, কোনো টাইম নেই। মানে মাঝখানে হয়তো আয়ারল্যান্ডের সঙ্গে আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ, যদি আর কোনো সিরিজ অ্যারেঞ্জ করে তাইলে ওইটা আলাদা হিসাব। আপনি যখন 5টা আপনি ইন্টেনশন ক্লিয়ার করে দিয়েছেন যে হৃদয় ইজ আওয়ার নাম্বার 4, আপনি এখানে কোনো ব্যাকআপ ক্রিয়েট করেন নাই। বড় টিমের এগেনস্টে আপনি এখানে যদি আটকান, স্পিনাররা যদি ভালো বোলিং করে বা ওই দিনের মতো হাসারাঙ্গা যদি জায়গা পেয়ে যায়, তখন আপনার ব্যাকআপটাকে ওই যে আপনার ওখানে তো মানে আপনি অনেক
সেকেন্ড থট বা কি আর কিছুই চিন্তা করেন না। আপনার একটাই অপশন আছে, আপনি ওই যাদেরকে বলতেছেন যত পরে আসলে ভালো হয় তাদেরকে উপরে উঠান, এছাড়া আর কোনো অপশন নেই। আরেকটা অপশন আছে শেখ মেহেদীকে খেলে ওই টাইমটা পাস করা, অথবা মিরাজকে খেলে ওই টাইমটা পাস, স্টপ গ্যাপ সলিউশন কোনো। আপনি কি পুরো সিস্টেমে কি মেসেজ দিচ্ছেন? তাহলে আমি ডোমেস্টিক্যালি আমি 3-4-এ ব্যাটিং করে বা 4-5-এ ব্যাটিং করে আমার লাভটা কি? মানে আপনি পুরো সিস্টেমে কি মেসেজ দিচ্ছেন? নেক্সট বিপিএল এর আগে বা নেক্সট NCL T20 এর আগে আপনি যখন দেখবেন যে আপনি ব্যাকআপ একজনকেই রিলাই করতেছেন, যে আপনি হৃদয় ইজ আওয়ার নাম্বার 4 রিগার্ডলেস অফ এনিথিং হোয়াটএভার, যে কোনো সিচুয়েশন, এবং আপনি কনস্ট্যান্টলি তাকে চান্স দিয়ে গেছেন। আমি প্লেনে ওঠার আগে আমি যদি হৃদয় হই, আমি জানি যে আমি UAE-তে 3টা ম্যাচ পাচ্ছি, আমি জানি যে আমি পাকিস্তানে 3টা ম্যাচ পাচ্ছি, আমি জানি যে শ্রীলঙ্কায় আমি 6টা হোয়াইট বল ম্যাচ পাচ্ছি। That's not a very good situation to be. সেন্স অফ কমপ্লিসেন্সি তো চলে আসবে। এক্স্যাক্টলি। ইভেন্চুয়ালি যখন আমার পেছনে মানে স্পেশালি আমার যদি পেছনে কেউ না থাকতো নাম বলার মতো, তাহলে একটা সিচুয়েশন যেটা টপ অর্ডারে একটা টাইমে ছিল, কিন্তু আপনার এখানে মিডল অর্ডারে অঙ্কন রান করছে, অঙ্কন তো মানে বিভিন্ন সিচুয়েশনে রান করেছে, বিভিন্ন সিচুয়েশনে অ্যাক্রস ফরম্যাটে রান করছে। সো আপনি এই টিমে করেছে, এমন না যে শুধু ডোমেস্টিকে করেছে, মানে তার ওই লেভেলের বাইরেও অঙ্কন বা সোহান যেই হোক, তাকে যদি আনাও হয় পরে, সেটা তো তাকেও তো আদর্শ সিচুয়েশনে তো দেয়া হলো না। মানে ওয়ার্ল্ড কাপের জন্য অঙ্কন বলছি, তার মানে যে অঙ্কনই তা না, মানে XYZ যে কোনো যে কেউ হতে পারে। ইভেন কেউ যদি নাও থাকে ভাই, কেউ তো করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু গিভ অ্যাট লিস্ট, হয়তো আপনি দীপু বা যেই আছে, হ্যাঁ মানে একটা তবে আপনি 6 ইনিংস দিতে হবে বা 3 ইনিংস দিতে হবে, দেখতে হবে যে আমার মিডল অর্ডার ব্যাটসম্যান আছে কিনা, টেস্ট করতে হবে। আপনার যদি ওপেনার না থাকে, এখন মনে করেন সিস্টেমে কোনো ওপেনার নেই, আপনার তো জিসানকে 30টা ইনিংস দিতে হবে। হ্যাঁ সেটাই, 30টা ইনিংস দিতে হবে তারা প্রুফ করার জন্য অ্যাক্রস ফরম্যাটে বা যে কোনো সিস্টেমে। একসময় সেটা তো হয়েছে, সেটাই যখন তামিমরা সাকিবরা শুরু করেছিল ওই সময়টায় তো সুযোগ তারা পেয়েছে, কারণ ছিল না এরকম। এখন আপনি এই যখন আপনি নিবেনই না স্কোয়াড, রাখবেনই না, দ্যাট সেন্স এ ব্যাড মেসেজ টু দ্য হোল সিস্টেম, আই গেস। আচ্ছা, মানে আড্ডা হয়তো আমাদের শেষ দিকে, আমরা যা বুঝতেছি শেষ করার আগে শামীম হোসেন নামের অলরাউন্ডারটা কি বাংলাদেশ মানে আরো আগে আবিষ্কার করতে পারতো নাকি? শামীম হোসেন আসলে ব্যাপারটা কি অলরাউন্ডার শুধু শামীম নিজে ব্যাপার না, বাট মানে এখন T20 ক্রিকেটে তোর মানে অলরাউন্ডার আগে যেরকম অলরাউন্ডার ছিল, এখন তো আসলে সেরকম অলরাউন্ডার নাই। একটা ওভারও খুব ভাইটাল ইম্পর্টেন্ট হয়ে যায়। সো সেখানে শামীমের বোলিংয়ের মানে এই উন্নতিটা ডেফিনেটলি দলের জন্য হিউজ প্লাস, একটা হিউজ প্লাস। আর শামীম তো এই লেভেলে প্রচুর বোলিং করেছেন, এই লেভেলে রেগুলার বোলিং করতেন, নতুন বলে বোলিং করেছেন, তাই না, পাওয়ার প্লেতে বোলিং করেছেন। সো সেটা তার জন্য জাস্ট ওই নিজের ওই পায়ের নিচে জমিন খুঁজে পাওয়া, প্লাস হলো যে একটু কনফিডেন্স পাওয়া, ওই ব্যাপারটা ছিল। প্লাস মূলত তো তিনি ব্যাটসম্যান, আগে তো তার ব্যাটিংয়ের নিজের পায়ের জমিনটা শক্ত হতে হবে, সেটা তিনি মোটামুটি করার চেষ্টা করছেন, সেটা ডেফিনেটলি তার বোলিংয়ে হেল্প করেছে। আগে অসাধারণ ফিল্ডার ছিলেন এজ লেভেলে, তাকে আমি অনেক লিখেছিলাম যে দুর্দান্ত ফিল্ডার। পরে মানে তার মানে এই যখন এজ লেভেল থেকে ন্যাশনাল টিমে আসলেন, তো সেই ফিটনেস হয়তো ওই সময় একটা ঘাটতি জায়গা ছিল, সেই অ্যাজিলিটি বা রিফ্লেক্সটা অতটা না এজ লেভেলে যতটা ছিল। যেমন জাকির হাসান এজ লেভেলে দুর্দান্ত ফিল্ডার ছিলেন, পরবর্তী সময়ে দুর্দান্ত ফিল্ডার ছিলেন, পরে তারও ওই ফিটনেসের ইয়াটার কারণে হয়তো সেই রকম ফিল্ডার তিনি হতে পারেন না। সো এই ব্যাপারগুলো আছে, কিন্তু এখনও পর্যন্ত তারপরেও তিনি দলের সেরা ফিল্ডারদের একজন, মানে শামীমের কথা বলছি। এবং প্লাস ব্যাটিংয়ে তো এখন তিনি দেখাচ্ছেন বিভিন্ন সিচুয়েশনে, বলতো ফিনিশার, তারপর বিভিন্ন সিচুয়েশনে দেখাচ্ছেন। সো ডেফিনেটলি এখন একটা হিউজ প্লাস, বাট ওই যে কমপ্লিসেন্সির জায়গা নাই, তার উচিত মানে যে এই গ্রাফটা ধরে রাখা। এখন যদি কমপ্লিসেন্সি চলে আসে তাহলে দুঃখজনক। এবং কমপ্লিসেন্সি বাদ দিয়েও মানে আমরা একটু আগে যে ব্যাপারটা আলোচনা করছিলাম যে মিডল অর্ডারের এই ঝামেলাটা, এই জিনিসটা কি সামহাউ জাকির বা শামীমের উপর এফেক্ট ফেলতে পারে কিনা, মানে এফেক্ট করতে পারে কিনা, মানে কোন দিক থেকে? মানে তাদের ব্যাটিং, তাদের আইডিয়াল সিচুয়েশন সিচুয়েশন বা সবকিছু এরকম সবকিছু মিলে তাদের দলে যে রোল ক্ল্যারিটির কথা যেটা। হ্যাঁ দেখ, একটা হলো যে আমরা যদি নাইম শেখের ক্ষেত্রে ওই কথা বলি, তাহলে সেটা শামীম জাকির সবার ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেও ঠিক। এবং এমন হয় যে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে অস্ট্রেলিয়ার সিস্টার দেখ, টিম ডেভিড তো তার বেঙ্গালুরুতে দেখা গেল বা IPL টিমে দেখা গেল যে 17-18 নম্বর ওভারে বসায় রাখে, 8 নম্বরে 9 নম্বরেও নামাচ্ছে, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এই সিরিজে অস্ট্রেলিয়া তাকে পাওয়ার প্লেতে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, পাওয়ার প্লেতে 3 উইকেট পড়েছে, পাওয়ার প্লেতে নামেছে, ই ডেলিভার্ড। একটা ম্যাচে সেঞ্চুরি করেছে, আরেকটা ম্যাচে পাওয়ার প্লেতে নেমে তার ব্যাটিংটাই করেছে, 12 বলে 4টা ছক্কা মেরে 30 রান করে আউট হয়ে গেছে। আইডিয়াল না আউট হয়ে গেছে, কিন্তু দলটাকে ওই বিপর্যয় থেকে ট্র্যাকে রেখে গেছে। সো এই সিচুয়েশন দাবিগুলো মেটাতে হবে। এখন অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সবাই এখানে ওই টিম ডেভিড 30 করেছে, মিচেল ওয়েন 37 করেছে, অ্যারন হার্ডি 26 করেছে, মোটামুটি হয়ে গেছে। বাংলাদেশে এতগুলো করা মুশকিল, কিন্তু শামীম যদি শামীমের ব্যাটিংটা করতে পারে সব পজিশনেই, তাহলে আমি মনে করি সেটা ডেফিনেটলি ইফেক্টিভ হবে। জাকির আরেকটু ভার্সেটাইল, কিন্তু শামীমের চেয়ে আরেকটু ভার্সেটাইল। জাকির কিন্তু ডেফিনেটলি ওই মিডল অর্ডার রোলটা প্লে করতে পারে, যে রোলটার কথা আমি বলছি। আইডিয়াল যেহেতু তিনি ছক্কা ন্যাচারাল 6 সিটার মানে ওই অবস্থায় চলে গেছেন, তিনি ডেফিনেটলি
লিটনের কথা ঠিক আছে, একটু পরের দিকে তুই চাইবি, কিন্তু প্রয়োজন পড়লে তিনি ওই আগের কাজটাও তিনি করতে পারেন। আমার মনে হয় ও অলরেডি বেশ কয়েকবার করেও দেখাইছে, বিভিন্ন ফরম্যাটে স্পেশালি অ্যাক্রস ফরম্যাট, স্পেশালি টেস্টে ভাই, যে সিচুয়েশন থেকে যে বের করে নিয়ে আসছে, ইভেন হোয়াইট বলো শামিমকে আমরা তো একটা ইয়াতে দেখলাম যে প্রেমাদাসায় সে নামলো একটা টাফ সিচুয়েশনের উপরে উইকেট চললো, মানে নিজের মতোই খেলে মেরিটরে আউট হয়ে গেছে 24 রানের ছোট্ট একটা ইনিংস। তো আমার মনে হয় ওই ওর ন্যাচারাল গেমই ওইটা, ও মনে হয় চেঞ্জ করার মতো, ও যে সিচুয়েশনই নামান না কেন ওইরকম। আর নিজেকে সে আমার কাছে মনে হয় পার্সোনালি মোর দেন এ ফিনিশার চিন্তা করে, ভাবে প্রুভ করার মতো এরকম সিচুয়েশন এখনো তৈরি হয় নাই, ওইরকম এনাফ অপরচুনিটিসও আসে নাই। আমার মানে ইভেনচুয়ালি যেরকম যত সিচুয়েশন আসবে, যেমন আমরা ডাম্বুলারও ইনিংস, ওইটাই তো তাকে একটা টাইম পর্যন্ত তাকে মানে ওই টাফ সিচুয়েশনটা পার করতে হয়েছে, লিটনের সঙ্গে একটা পার্টনারশিপ ক্রিয়েট করতে হয়েছে। তো ওই রকম সিচুয়েশন আরও অ্যারাইজ করলে আমার মনে হয় ওয়ান ডেটা ইম্পর্টেন্ট এইসব জায়গায়। যদি ওয়ান ডেতে মিডল ওভার্সের ওই ইয়েটা পায়, এনাফ এক্সপিরিয়েন্স বা এনাফ এক্সপোজারটা পায়, দেন ওইটাও আমার মনে হয় জাকিরের ক্ষেত্রে যেটা হয়েছে অ্যাক্রস ফরম্যাটের ওই ডিফারেন্ট সিচুয়েশনটা তার টি-20তে হেল্প করে ভাই, ওইটা ইভেনচুয়ালি টি-20তে ট্রান্সলেট হবে। ডেফিনেটলি এটা খুব ভালো একটা পয়েন্ট তোর, যে ওয়ান ডেতে তো স্ট্রাগল পিরিয়ডটা একটু বেশি, হ্যাঁ তাকে ক্যারি করতে হবে। টি-20তে তোর উইদিন 1-2 ওভার্স কিন্তু মোমেন্টাম ঘুরে যায়, বা স্ট্রাগল পিরিয়ডটা একটা দুটো শর্ট খেললে এই হয়ে যায়। সো হ্যাঁ, যদি ওই ওয়ান ডেতে তো আসছেন, তো ওয়ান ডেতে যদি তিনি ওই ডেফিনেটলি ওয়ান ডে নিয়মিত খেলতে থাকলে সিচুয়েশন পাবেন। সো বাংলাদেশে অনেক প্লেয়ারাই অনেক সুযোগ পেয়েছেন, নেমিংলি আফিফ হোসেন বা অনেকেই, যাদের কাছে অনেক প্রত্যাশা ছিল, নানা কারণে তারা পারে নাই বা মানে বের করে আনা যায় নাই। তো শামিমরা যদি সেরকম সুযোগ পায়, ওই স্ট্রাগল পিরিয়ডটা ডেফিনেটলি তাকে হেল্প করবে। মানে ওভারের খেলাটা ওটার একটা ছাপ টি-20তে ইদানে পরে, স্পেশালি বাংলাদেশে যদি তুমি খেলো আর কি, কাজ উপর থেকে তো এটা হয় না। এটা তো মানে ওই যে আমরা সবসময় বলি যে টি-20 আসলে বাংলাদেশ ওই টেমপ্লেটে খেলে, আর একটু মানে শর্টার ভার্সন, শর্টার কাটেল টু ওয়ান ডে। বাট মানে উপরের কথা যে আমরা এত নিশ্চিন্তে বলছি, আমার মনে হয় নাকি এত নিশ্চিন্তে থাকারও কি সুযোগ আছে আসলে, মানে এখনো এনাফ টেস্টেড না তারা। ভালো সাইন আছে যে মানে একটু কনসিস্টেন্সি দেখাচ্ছে বারবার। যেমন তানজিদের উপর, আমি তানজিদকে নিয়ে আমার আশাও সবচেয়ে বেশি, হতাশাও বেশি। মানে একটা ব্যাটসম্যান এত সুন্দর খেলছে, এত শট আছে হাতে, লিটনকে নিয়ে তো ওসব আলোচনা শেষ, মানে এখন নতুন করে বলার কিছু নাই। তানজিদ যখন শর্ট আর্ম জ্যাব করছেন, শর্ট আর্ম পুলগুলো করছেন, আমি লিখেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে ন্যাচারাল সিক্স বাংলাদেশের হিস্ট্রিতে, এবং সেটা আমার কোনো সন্দেহ নেই। শুধু সিক্স সিটার না, তোর থিকসানাকে তিনি যে শটটা খেলেন সিক্স, ও মাই গুডনেস, মানে এই শট যিনি খেলতে পারেন, বা এর মধ্যে এত শট তিনি খেলেছেন যেগুলো দেখে জাস্ট মানে চোয়াল ঝরে যাওয়ার মতো। এই ব্যাটসম্যানের এভারেজ কেন ওয়ান ডেতে 21 হবে বা টি-20তে আরও ধারাবাহিক তিনি হবে না, আমি জানি না যে আসলে কি। এভরিথিং আছে তার ব্যাটিংয়ে, মানে আছে শর্ট সিলেকশন, টেম্পারমেন্ট, এগুলো ভালো করতে হবে। সেটা তো নিজেদের ব্যাপার আসছে, অনেকটা সিচুয়েশনও ব্যাপার, এক্সপিরিয়েন্সের সঙ্গে আসবে। কিন্তু মানে যেটা বলছিলাম, যে আলোচনা থেকে শুরু, যে আরও ভালো তাদের কাছ থেকে পাওয়া মানে আশা করি, স্পেশালি তাদের কাছ থেকে। ভাই স্পেশালি আমার কাছে মনে হয় যদি ভালো এনসিএল যায়, ওইটার ইমপ্রুভমেন্ট আরও ভালো হবে। আমার কাছে 4 ডে ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট, কাজ ওদের প্রত্যেকেরই একটা কমন হচ্ছে যে মানে ওয়ান ডেতে 10 ওভারের পরে ঝামেলাটা শুরু হয় স্পেশালি, আর পাওয়ার প্লের পরে টি-20তে শুরু হয়। মিডল ওভারের ওই খেলাটা, ওই জায়গায় কি ওই টেম্পোটা মেনটেন করবে নাকি কন্টিনিউয়াসলি ওই ম্যাচ বানানো, বা যেই ম্যাচ অ্যাওয়ারনেসের জিনিসগুলো আছে আর কি, ওই জিনিসগুলো এখনও তাদেরকে খেলা হয় না। যেটা আপনি বললেন যে এনাফ টেস্টেড কিনা, এই ডিপটা আসবে একটা টাইম পরে, যখন মানুষ ওয়ার্কআউট করবে ইভেন্চুয়ালি, যে জায়গাটা বড় টিমগুলো ডেফিনেটলি এই জিনিসটা বাংলাদেশের আসলে ওয়ান ডেতে মানে রিসেন্ট স্ট্রাগলের মনে হয় বিশাল কারণ এটাই, বিশাল কারণ এক সময় যাদের কথা বলতেছো বা যে সিচুয়েশনে খেলা কথা বলছিল, সেখানে বাংলাদেশের নেমগুলো ছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মানে মিডলরা ইঞ্জিন, এবং তারা তো ওই তারা সবসময় যেটা বলেন যে আমরা আসলে ছোটবেলা থেকে এই তাই না এই জিনিস। সো শেষ করার আগে একটা কোশ্চিন বাইনারি অ্যান্সার দিতে পারে যে অ্যাক্রস দ্য ফরম্যাট বাংলাদেশের এই মুহূর্তে বেস্ট ব্যাটার জাকির আলী সফট বলের এগেইনস্ট না। হ্যাঁ, এখন তুই যদি কনসিস্টেন্সি, সিচুয়েশন সবকিছু মিলে এই মুহূর্তে বলতে হবে সফট, এই মুহূর্তে ডেফিনেটলি টিমের অবস্থা যতটাই যে যেমনই হোক, মানে বেস্ট ব্যাটসম্যান যে বলতে বেস্ট পারফর্মার, ওকে ঠিক আছে। বেস্ট ব্যাটসম্যান মানে আইডিয়ালি হওয়া উচিত শান্ত, তানজিদ, মানে যদি ধরেন আর কি। হ্যাঁ, শান্ত পারফর্ম করেছে টি-20তে। হ্যাঁ, একজনের টি-20 না, একজনের টেস্ট নাই, বাট আমি মনে করি টেস্ট থাকা উচিত তাকে। আমরা আলোচনা করেছিলাম যে হ্যাঁ তানজিদের টেস্ট থাকা উচিত, বাট হ্যাঁ যাতে আমরা কনফিউজ না হয়ে যায় বিভিন্ন ফরম্যাটের সঙ্গে। পারভেজ হোসেন ইমনের কিন্তু
উন্নতি আছে কিন্তু অনেক লিমিটেশন আছে। হ্যাঁ। একটা ভালো জিনিস হলো যে ওর মানে এই রিসেন্টলি যেটা দেখলাম যে আগে যেমন ছটফট করতো নিজের জোনে বল না পেলে, লিমিটেড এখন যেমন অনেক লিমিটেড, এখন একটু মানে ধৈর্য ধরছে, নিজের জোনের জন্য ওয়েট করছেন। 20 বলে 19 রান, সেখান থেকে আবার পরের 15 বলে 30 রান করে ফেলছেন, এটা ভালো ব্যাপার আর কি। বাট অনেক পরীক্ষা তার সামনে আছে। ওকে নানি ভাই, জুবাই, থ্যাংক ইউ।